আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। অগত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান। এদিকে ইসরায়েলে সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী। আর থাকছে দুই উত্তর কোরীয় সীমান্তে উত্তেজনা তুঙ্গে। জানিয়ে দিব গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত। সর্বশেষ জানিয়ে দেব ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপাতি বিজয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অগত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান। ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। তবে কোনো দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা আপাতত প্রকাশ করেনি তিনি। খবর ইরান ইন্টারন্যাশনালের। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরজাদে বলেছেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম ঘোষণা করছি না। তিনি আরও জানান, গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত এবং নিরস্ত্রযোগ্য ওয়ারহেড পরীক্ষাও করেছে। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান সাগর এবং উত্তর ভারত সাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। এর আগে গত মাসে ইরান এবং রাশিয়া যৌথভাবে আরএক্সএস 2025 নামে মহড়া করেছিল ক্যাস্পিয়ান সাগরে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার যুগে সীমিত হয়ে ওঠেন ইরান। ফলে দেশটি স্থায়ীভাবে অস্ত্র তৈরি এবং পুরনো প্রযুক্তি আধুনিকরণের পথে হাঁটে। 15 দিন যুদ্ধ চললে ইসরায়েল মিসাইল ঠেকাতে পারত না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে যদি 15 দিন স্থায়ী হতো, তবে শেষ দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। এই কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে তার মন্তব্য। তিনি জানান ইরান এই যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাসেম বাসির ব্যবহারই করেনি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গাইডেড এবং প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে। নাসিরজাদে বলেছেন, যুদ্ধের শুরু থেকে প্রায় 40% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে 90% লক্ষ্যবস্তুতে আঘাত আনে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞ যেমন বেড়েছিল, তেমন ইসরায়েলের প্রতিরক্ষার সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি, 12 দিনের যুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সাফল্যে হারছিল প্রায় 90%। উল্লেখ্য, গত 13 জন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন এবং কয়েকটি বিমান প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিরক্ষা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় আঘাত আনে। প্রায় 12 দিন পাল্টা হামলা চালানোর পর অবশেষে 24 জন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী। ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুয়েন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশফেকিলানে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেছেন, এই অভিযানে ফিলিস্তিনি 2 ধরনের একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সারি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। তিনি আরো বলেছেন, এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা এবং খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। মুখপাত্র আরো বলেছেন, ইয়েমেনি সেনাবাহিনী ড্রোন ইউনিট জাফা এবং আসকলনের অধিকৃত এলাকায় ইহুদিবাদী সরকারের অবস্থান লক্ষ্য করে 2টি ড্রোন ব্যবহার করে আরও 2টি অভিযান পরিচালনা করেছে, যা ইসরায়েলের সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে বলে জানিয়েছে বাহিনী। তিনি বিবৃতিতে ফিলিস্তিনের উদ্দেশ্যে বলেছেন, আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন আপনাদের পাশে থাকবে। দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে।
দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা নতুন করে বেড়েছে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের সেনাদের দিকে মেশিন গান থেকে 10টিরও বেশি সতর্কীকরণ গুলি চালিয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, এই ইচ্ছাকৃত উস্কানি এবং এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। উত্তর কোরীয় সেনার সীমান্ত এলাকায় কাজ করার সময় দক্ষিণ কোরিয়া গুলি চালিয়েছে বলে অভিযোগ। তবে সিউল বলছে উত্তর কোরীয় সেনার সীমান্ত অতিক্রম করেছিল, তাই সতর্কীকরণ গুলি ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, এটি গুরুতর উস্কানি। সীমান্তে বিপুল সংখ্যক সেনা মুখোমুখি অবস্থায় থাকায় পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জি উইং জাপান এবং যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। তিনি উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন, যদিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন বর্বর সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। কো জং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্তে বেষ্টনী তোলা কোনো বাধা এলে উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নেবে। ভবিষ্যতে আগাম সতর্কবার্তা অপেক্ষিত হলে গুরুতর পরিণতির দায়ও উত্তর কোরিয়া নেবে না। উল্লেখ্য, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝের বেসামরিক এলাকা বা নো ল্যান্ড এবং উভয় উত্তেজনা দেখা দেয়। এই এলাকায় গাছপালা এবং ঝোপঝাড়ের কারণে সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত করা কঠিন। গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আবারও 71 নিহত। ফিলিস্তিনের গাজায় বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে আরও 71 জন নিহত হয়েছেন। এ সময় 251 জন আহত হয়েছে, তবে অধিকতর সংখ্যক অজানা, কারণ হতাহত অনেককে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি। সর্বশেষ নিহতের মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় 37 জন নিহত হয়েছে। শহরটি দখল করার পরিকল্পনা বাস্তবায়নে এই হামলা চলছে। খবর এনাদুলুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার হতাহতের সংখ্যা সংবাদ মাধ্যমটি নিশ্চিত করে বলেছে, হামলায় হতাহতরা বেসামরিক, যা আন্তর্জাতিক সব ধরনের আইনের লঙ্ঘন। আল জাজিরার এক প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি কোয়াডকপ্টার কিছুক্ষণ উড়ে লক্ষ্যবস্তুতে বোমা ফেলে। এতে অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যেখানে অনেক ফিলিস্তিনি স্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। এদিকে জাহান্নামের দরজা শীঘ্রই খুলে যাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি ওই মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ বলেছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করায় আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, গাজায় হামাসের খুনি এবং ধর্ষকদের জন্য শীঘ্রই জাহান্নামের দরজা খুলে যাবে। কিছুক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলীতে সম্মত হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিয়ন্ত্রণই ইসরায়েলের লক্ষ্য। ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়। ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে। আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন। গত বৃহস্পতিবার বাদোরায়ের থালাপাতিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানেই হাজারো সমর্থকদের সামনে তিনি বিজেপিকে আদর্শ শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন। বিজয় বলেছেন, একটা সিংহ সময় সিংহই থাকে, তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি হয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বলে যতই শিয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই সিংহ। সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দল তামিলাগা তিবিগাম 2026 সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে না গিয়ে গোয়ালন নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এখন তামিল রাজনীতিতে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন। ডিএমকে ও ডিআইজিএফ এর বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য। উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনকি বোমা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়, সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।